যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অগ্রগতি, পরমাণু চুক্তির মূলনীতির বিষয়ে সমঝোতা, সরকার উৎখাতের মার্কিন ষড়যন্ত্র সফল হবে না, খামেনির কড়া হুঁশিয়ারি। অস্ত্র সমর্পণে ইসরায়েলের 60 দিনের আলটিমেটাম, হামাসের প্রত্যাখ্যান, গাজায় আবারও শুরু হতে পারে পূর্ণমাত্রার আগ্রাসন, 1 ইঞ্চিও পিছু না হটার হুঁশিয়ারি তেল আবিবের। প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে মার্কিন অভিযান, মাদক পাচারের অভিযোগে 3টি নৌযানে হামলা, নিহত অন্তত 11, প্রমাণ না থাকায় অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন। এবং যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরও সীমান্তে অবস্থান করছে থাই সেনারা, অভিযোগ কম্বোডিয়ার। শান্তিপূর্ণ সমাধানের অংশ হিসেবেই মোতায়েন, দাবি ব্যাংককের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতেই দেশের খবর। শপথ নেয়ার পরদিনই ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান। মন্ত্রিসভার সদস্যরা বলেন, জাতির গর্বিত সন্তানদের সম্মান না জানিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব। দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ করার প্রত্যয় জানান তারা। মুরসালিন হক জুনায়েদ ও হাসান ওয়ারিকে সঙ্গে নিয়ে নাজমুস সালেহের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বিউগলের সুরে ৭১-এর বীর শহীদদের স্মরণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। শহীদদের স্মৃতি স্মরণ করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর নবনির্বাচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ৩ বাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে স্মৃতিসৌধে পরিদর্শন বইতে অভিমত ব্যক্ত করে স্বাক্ষর করেন তারেক রহমান। এরপর রেওয়াজ অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার সদস্যরা বলেন, জাতির গর্বিত সন্তানদের সম্মান না জানিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব। যাদের জীবনের বিনিময়ে দেশে জন্ম হয়েছে তাদের প্রতি প্রথম শ্রদ্ধাবোধ থাকতে হবে তো। এবং আমরা মনে করি যে দেশের মানুষের দেশপ্রেম থাকবে না এবং জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারবেন না, তো সেই দেশটার সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের স্থাপনার উৎস। মহান মুক্তিযুদ্ধকে সঠিক সম্মান না দিয়ে আমরা বাংলাদেশের জন্য কাজ করতে সক্ষম হব না। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কার্যদিবসেই তারেক রহমান ছুটে আসলেন জাতীয় স্মৃতিসৌধে, শ্রদ্ধা জানালেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যার মধ্য দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন সবার আগে বাংলাদেশ, যে মন্ত্রকে ধারণ করে গড়তে চান আধুনিক, সুখী, সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ। এরপর বেলা 12টায় সাভার থেকে রাজধানীর শেরেবাংলা নগরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন ছেলে তারেক রহমান। সঙ্গে ছিলেন মন্ত্রী পরিষদের সদস্যরা। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবেন তারা। একটা দেশপ্রেমিক সরকার যেভাবে করা দরকার, সবকিছুর ঊর্ধ্বে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন। যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথরুদ্ধ করা হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন এবং সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা সবসময় থাকবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, যে হাজারো শহীদ, তাদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণ করাটাই কিন্তু এই সরকারের, এই সংসদের প্রধান দায়। শান্তিপূর্ণ দেশ গড়তে সবাইকে সহযোগিতার আহ্বানও জানান নতুন মন্ত্রীরা। নাজমুস সালেহী, সময় সংবাদ। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক চলছে। এই মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি যাব তার কাছে।
কাজল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে মন্ত্রিসভার বিএনপি নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার কিন্তু প্রথম বৈঠক আজকে শুরু হয়েছে। গতকাল শপথ নেওয়ার পরে কিন্তু আজকে যে মন্ত্রিসভা বিকাল 3টা থেকে হওয়ার কথা ছিল, 3টা কিছু সময়ের পরেই কিন্তু বিভিন্ন দপ্তরের যে মন্ত্রীরা এবং প্রতিমন্ত্রী এবং সচিবরা রয়েছেন তারা কিন্তু মন্ত্রিসভায় যোগ দিয়েছেন। এরপরই কিন্তু বৈঠকটি চলছে এখন পর্যন্ত। এবারের মন্ত্রিসভা একটু বলে রাখি, সেটা 50 সদস্যের যে মন্ত্রিসভা, সেই সদস্যরা কিন্তু বলা চলে যে সেই সদস্যের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বাকি 24 জন কিন্তু রয়েছেন মন্ত্রী এবং 25 জন রয়েছে প্রতিমন্ত্রী। এর মধ্যে কিন্তু বলে রাখি সেটি হচ্ছে যে নতুন সরকারের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় কিন্তু 41 জনই কিন্তু নতুন সদস্য। এই সদস্যদের কিন্তু নতুন করে যে কার্যক্রম সেটি শুরু হবে। পুরনো যারা রয়েছেন 9 জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে এর আগে বিএনপি নেতৃত্বাধীন যে সরকার ছিল সে সরকার দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে প্রবীণদের সাথে যে নতুনদের সংমিশ্রণ এবং সংমিশ্রণ সরবরাহে যে নতুন করে বলা চলে যে পরিবর্তনশীল একটি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে মন্ত্রিসভা কাজ করবে সরকার, বিএনপি নেতৃত্বাধীন সরকার, সেই সরকারের যে নতুন করে কাজ শুরু করার যে নতুন করে যে কার্যক্রম শুরুর যে বৈঠক, সেই বৈঠক কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে বুধবার, এই বুধবারের মধ্য দিয়ে কিন্তু মন্ত্রিসভা বৈঠকের মধ্য দিয়ে কিন্তু শুরু হলো। এই বৈঠকের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু যদিও সরকার বলছে যে বিশেষ বৈঠক, কিন্তু আনুষ্ঠানিকভাবে এটি বলতে হবে যে মন্ত্রিসভার প্রথম বৈঠক। এই বৈঠকের মধ্য দিয়েই বিভিন্ন দপ্তরের যে কার্যসূচি, কার্য তালিকা এবং কার্য প্রণালী এবং কিভাবে কাজ করবে নতুন সরকার, সেই সরকারটা কিন্তু দিক নির্দেশনামূলক এবং পরিচিতিমূলক সবকিছু তুলে ধরা হবে। এবং সরকারের সার্বিক যে উন্নয়ন কর্মসূচি এবং সরকারের যে বিভিন্ন সিদ্ধান্ত এবং উচ্চ পর্যায়ের যে সিদ্ধান্ত, সেটি কিন্তু মন্ত্রিপরিষদের বৈঠক। এই বৈঠকের মধ্য দিয়েই বিভিন্ন মন্ত্রণালয়ের যে উন্নয়ন কর্মযজ্ঞ এবং আগামী যে 5 বছর সরকার পরিচালিত হবে, সেই সরকারের যে ধাপগুলো, বিভিন্ন ধাপে তারা কার্যক্রম পরিচালনা করবে মন্ত্রণালয়ের মাধ্যমে। এবং সেখানে অন্যতম সহযোগী হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী এবং সচিবরা। সেখানে যে দিক নির্দেশনামূলক কথাগুলো চলে আসবে, সেটি কিন্তু বলা চলে যে আগামী সরকার গঠনের পরে যে সরকার 5 বছর পরিচালিত হবে, সেই সরকারের যে কার্যক্রম, সেটি কিন্তু বলা চলে যে এই বৈঠকের মধ্যে তুলে ধরা হয়। এবং একটু যদি বলি যে এবারে যে 41 জন সদস্য নতুন করে এসেছেন, সেখানে কিন্তু বলা চলে যে প্রবীণ এবং নবীন মিশ্রণ রয়েছে। একটি সমতা এবং ইকুইটি যেটা নির্ভর করা নতুন সরকারের, এবং চেন লিডারশিপের যে চেন রক্ষা করা, সেটিও কিন্তু বলা চলে যে এবং এবারের সরকারের সেটি কিন্তু প্রতিবান হয়েছে, এমনটিও কিন্তু বলছেন সংশ্লিষ্টরা। অর্থাৎ শুধু তো প্রবীণের সংশ্লিষ্ট এবং প্রবীণের মাধ্যমে যে দেশ চলবে সেটিও নয়, আধুনিকায়ন এবং উন্নয়নশীল দেশকে নতুন করে রূপান্তর, নতুন করে চিন্তা ভাবনা, নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু যারা নবীন রয়েছেন তাদের প্রতিনিধিত্ব কিন্তু বিশেষ করে ভূমিকা রাখবে এবারের মন্ত্রিসভায়, সেটি কিন্তু অনেকে বলছেন। সেক্ষেত্রে বলা চলে যে সার্বিক দেশের যে রূপান্তর, সার্বিক দেশের যে উন্নয়ন, সেটি কিন্তু সবকিছু মিলেই আজকে আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বাধীন কিন্তু সরকার এবারে নতুন করে কার্যক্রম শুরু করলো। তো আমার কাছে এই ছিল সচিবালয় থেকে প্রথম মন্ত্রিসভা বৈঠকের সবশেষ। সহকর্মী কাজল আব্দুল্লাহ সচিবালয় থেকে। এদিকে সচিবালয়ে প্রথম অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ নিজ দফতরে প্রথম কর্মদিবস শুরু করেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। জন আকাঙ্ক্ষার দেশ গড়তে কাজ করার প্রত্যয় জানান তারা। প্রসূন আশিস ও শুভ খানকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তোমাদের রিপোর্ট। বসন্তের আগমনী সুরকে সাক্ষী রেখে বাংলাদেশ সচিবালয়ে নতুনকে বরণের আয়োজন। বুধবার সকাল থেকে সাজ রওয়া প্রশাসনের প্রাণকেন্দ্রে। দুপুর 12:30টার কিছু পরে সচিবালয়ে আসেন বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিরাচরিত নিয়ম মেনে সরকার প্রধানের গাড়িতে তখন লাল সবুজের পতাকা। একই সময়ে সচিবালয়ে আসতে থাকেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। দেশের নতুন কাণ্ডারীদের অভিবাদন জানাতে আগে থেকে প্রস্তুত ছিল সচিবালয়। সকালে সাড়া হয় শেষ মুহূর্তের খুঁটিনাটি। সচিবালয়ে নতুন মন্ত্রীরা জানান জন আকাঙ্ক্ষার দেশ গড়ার কাজ করবেন তারা। জনাব তারেক রহমানের নেতৃত্বে আল্লাহর হুকুম আমরা যেন সুন্দরভাবে সকল দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি। বাংলাদেশের মনে করবে তারাই এই বাংলাদেশের মালিক। আমরা এরকম একটি গণতান্ত্রিক, একটি ন্যায়ের এবং সততার বাংলাদেশ করতে চাই। আমরা দেশটাকে এই ভয়ঙ্কর যে ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে আমরা তুলে এনে আমরা একটা নতুন বাংলাদেশ করব। চ্যালেঞ্জ গ্রহণ করেই তো আমরা এখানে এসেছি। চ্যালেঞ্জ হচ্ছে যে অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয়েছিল, যেটা গত 1.5 বছর অন্তত বিপর্যয় ঠেকানো গেছে, সেখান থেকে কিভাবে আমরা একটা বিকশিত অর্থনীতির জায়গায় যেতে পারি। বলেন মানুষ 17 বছরের দুঃশাসন ভোলেনি, সেই শিক্ষা মনে রাখা উচিত রাজনীতিবিদদেরও। মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ আমরা একত্রে মিলে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে
বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা পূরণ করা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই প্রত্যাশা পূরণ করতে যে আমরা নিরন্তরভাবে কাজ করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, ফলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটি নাগরিকের ইকুয়াল অ্যাক্সেস, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যাতে করে আমাদের প্রত্যেকটি নাগরিক আমাদের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। শিক্ষাঙ্গনে কর্মরত লক্ষ যারা কর্মকর্তারা আছেন, তারা সকলে তাদের সহযোগিতা নিয়ে, জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। সো আমরা ওই স্বপ্ন বাস্তবায়নেই কাজ করছি। রীতি মেনে বিকেলে সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন নতুন প্রধানমন্ত্রী। অভ্যুত্থানের পরে নির্বাচন এবং নির্বাচনের পরে গঠিত হয়েছে নতুন সরকার। নতুন সরকারের মন্ত্রীরা বলছেন সামনে এখন অনেক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে তারা আগামীতে বিএনপি ঘোষিত ইশতেহারগুলো পূরণ করতে চান। এখন দেখার বিষয় জনগণকে দেয়া ওয়াদাগুলো তারা কতটুকু পূরণ করতে পারেন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এবার যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার ইতিবাচক অগ্রগতি হয়েছে। জেনেভায় পরোক্ষ বৈঠক শেষে দুই পক্ষ পরমাণু চুক্তির মূল নীতিগুলোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন, পারমাণবিক আলোচনার আড়ালে ইরানের ক্ষমতাকে শূন্যে নামিয়ে আনার ধূর্ত পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুতে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা চলে প্রায় 4 ঘণ্টা। জেনেভায় ওমানের দূতাবাসের এই বৈঠকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষের নেতৃত্বে ছিলেন মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বৈঠকে দুই পক্ষই ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পারমাণবিক ইস্যুতে নিজেদের প্রস্তাব বিনিময় করেছে। আলোচনায় দুই দেশের পরমাণু বিজ্ঞানী, আইন বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, কারিগরি অনেক দিক এখনো বাকি থাকলেও আলোচনার মূল ভিত্তি বা প্রধান নীতিগুলোর বিষয়ে দুই দেশই একমত হতে পেরেছে। তিনি আবারও দাবি করেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের কোনো চেষ্টা করছে না। বৈঠক শেষে জেনেভায় এক অনুষ্ঠানে আরাকচি জানান, ইরান সবসময় শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে বিশ্বাস করে, তবে যে কোনো পরিস্থিতিতে ইরান নিজের আত্মরক্ষায় প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা আরোপ, সামরিক হুমকি, শক্তি প্রদর্শন ও যুক্তরাষ্ট্রের নির্দেশে অঞ্চলে উল্লেখযোগ্য সামরিক মোতায়েনের মতো পদক্ষেপ অব্যাহত রাখছে। এসব কার্যক্রম জাতিসংঘের সংবিধান ধারা 2 অনুচ্ছেদ 4-এ উল্লেখিত হুমকি বা বল প্রয়োগের নিষেধাজ্ঞার ধারাবাহিক লঙ্ঘন এবং এগুলোকে অবিলম্বে ও শর্তহীনভাবে শেষ করতে হবে। পারমাণবিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় তিনি অভিযোগ করেন, পরমাণু আলোচনার আড়ালে ইরানের ক্ষমতাকে শূন্যে নামিয়ে আনার অপচেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংস করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। প্রতিরোধমূলক অস্ত্র আমাদের দেশের অন্যতম প্রয়োজন। যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো কারণ ছাড়াই হস্তক্ষেপ করছে। তারা আমাদের পরিসীমা নির্ধারণ করে দিচ্ছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এটি ইরানি জাতির ব্যক্তিগত বিষয়। এদিকে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে ইরানকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের তালেবান। মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ স্পষ্ট করেছেন যে ইরান যদি অনুরোধ করে তাহলেই আফগানিস্তানের জনগণ তাদের প্রতি সহমর্মিতা দেখাবে এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। তিনি আরও জানান, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো ধরনের সংঘাত চান না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারত ফ্রান্স সম্পর্কের নতুন মাইল ফলক, যৌথভাবে ক্ষেপণাস্ত্র, উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ঘোষণা। ইমানুয়েল ম্যাক্রোঁর মুম্বাই সফরে দুই দেশের চুক্তি সই। 60 দিনের মধ্যে নিরস্ত্রীকরণের ইসরায়েলের দেয়া আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফিলিস্তিনি জনগণ কখনো আত্মসমর্পণ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। এতে
গাজায় আবারও ইসরায়েলের পূর্ণমাত্রার আগ্রাসনের আশঙ্কা তৈরি হয়েছে। হামাস সম্পূর্ণভাবে নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে 1 ইঞ্চিও পিছু না হটার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। গেল বছরের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। যদিও নানা অজুহাতে এসব হত্যার দায় কাটানোর চেষ্টা করেছে নেতানিয়াহু প্রশাসন, এবার যুদ্ধবিরতির মধ্যেই উপত্যকাটিতে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণের জন্য 60 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। তবে সেই আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহমুদ মারদাউইন জানান, যুদ্ধ আবার শুরুর যে কোনো হুমকি গুরুতর পরিণতি ডেকে আনবে। ফিলিস্তিনি জনগণ কখনো আত্মসমর্পণ করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। হামাসকে নিরস্ত্র হতে বলার এ ধরনের কোনো আনুষ্ঠানিক দাবি বা সময়সীমার বিষয়ে তারা কিছু জানেন না বলেও দাবি করেন মারদাউই। অন্যদিকে গাজা থেকে 1 মিলিমিটারও সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইয়েলো লাইন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার হবে না। কাটস আরও জানান, শেষ সুড়ঙ্গ ধ্বংস না হওয়া পর্যন্ত হামাসকে থাকতে দেয়া হবে না। দ্বিতীয় ধাপে ওই লাইন থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের কথা থাকলেও তা নিরস্ত্রীকরণের শর্ত সাপেক্ষ বলেও জানান তিনি। এর মধ্যে পশ্চিম তীরে নতুন করে ইসরায়েলের ভূমি নিবন্ধন প্রক্রিয়া চালুর সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও আরব লীগ। মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, এটি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে কমিয়ে দেবে। এদিকে ট্রাম্প প্রশাসনের বোর্ড অফ পিসে পর্যবেক্ষক হিসেবে যোগ দিচ্ছে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি একে ভূমধ্যসাগরীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। থেমে নেই ইসরায়েলের বর্বরতা। গাজার জাবালিয়ায় ইসরায়েলি ড্রোন হামলায় 14 বছরের এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। এদিকে গাজার সরকারি গণমাধ্যমের হিসাব অনুযায়ী চলতি মাসের শুরু থেকে রাফা স্থলবন্দর আংশিক খুললেও বাস্তবে পারাপার হয়েছে মাত্র 29%। 2 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত 2800 আবেদনকারীর মধ্যে যাতায়াত করতে পেরেছেন মাত্র 811 জন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চীনা নববর্ষ ঘিরে রাশিয়ায় ব্যাপক আয়োজন, মস্কো জুড়ে রঙিন আলোকসজ্জা, মালয়েশিয়ায় ড্রাগন নাচ ও ঢাকের পরিবেশনায় মুগ্ধ দর্শনার্থীরা। পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে একাধিক মার্কিন হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, মাদক পাচারের অভিযোগে বেশ কয়েকটি নৌযানে হামলা চালানো হয়। তবে নিহতদের মাদক পরিবহন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ প্রকাশ করেনি মার্কিন সামরিক বাহিনী। হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় সোমবার গভীর রাতে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে কয়েকটি জাহাজে হামলা চালায় মার্কিন সেনারা। এতে জাহাজে থাকা বেশ কয়েকজন হতাহত হন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, নৌকাগুলো মাদক চোরাচালানের পরিচিত পথে চলছিল এবং সেগুলো মাদক পরিবহন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে তারা সরাসরি জনসম্মুখে কোনো প্রমাণ দেখাতে পারেনি। গেল সেপ্টেম্বর থেকে ট্রাম্প প্রশাসন দক্ষিণ আমেরিকার উপকূলবর্তী জলসীমায় 40টিরও বেশি সামরিক অভিযান চালিয়েছে। বিভিন্ন হিসেব বলছে, অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে পরিচিত এসব হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 145 জন। আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের অভিযানের বৈধতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এসব হামলা অকার্যকর দাবি করে তা বন্ধের আহ্বান জানিয়েছেন। নিহত কয়েকজনের পরিবারের দাবি, তারা জেলে বা অস্থায়ী শ্রমিক ছিলেন। ইতিমধ্যে আইনি লড়াইও শুরু করেছেন তারা। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরও কম্বোডিয়া সীমান্তে থাই সেনারা অবস্থান করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী হুন মানেত। তিনি সীমান্ত নির্ধারণের জন্য যৌথ সীমান্ত কমিশনকে দ্রুততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তবে থাইল্যান্ডের দাবি, তাদের সেনাদের অবস্থান শান্তিপূর্ণ সমাধানের অংশ এবং তারা কোনো ভূখণ্ড দখল করছে না। থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতি স্বাক্ষর হলেও মাঠের চিত্র কিছুটা ভিন্ন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত অভিযোগ করে বলেছেন, গত বছরের সংঘর্ষের পরও থাইল্যান্ডের সেনারা কম্বোডিয়ার ভূখণ্ডে অবস্থান করছে। তিনি উল্লেখ করেন, কন্টেইনার ও সীমান্তে তারকাটা বসানোয় প্রায় 80,000 মানুষ এখনও বাড়ি ফিরতে পারেনি। শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তিনি যৌথ সীমান্ত কমিশন ব্যবহারের ওপর জোর দিয়েছেন, যা চুক্তি ও আন্তর্জাতিক প্রমাণের ভিত্তিতে কাজ করবে।
মানেত আশা প্রকাশ করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস সীমান্তের উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বোর্ডটি মূলত গাজা শান্তি পরিকল্পনা তদারকি করতে তৈরি হয়েছিল, তবে এখন তা সীমান্ত বিরোধ নিরসনে আন্তর্জাতিক সংস্থা হিসেবে কাজ করতে পারে। তিনি স্পষ্ট জানান, কম্বোডিয়ার সংবিধান তাদের ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটির অবস্থান সমর্থন করে না। আমরা স্পষ্টভাবে জানিয়েছি, আমাদের সংবিধান কোনো দেশের সামরিক ঘাঁটি অনুমোদন করে না। আমাদের সম্পর্ক সম্মান ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে তৈরি। এদিকে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তে পরিস্থিতি এখন স্থিতিশীল, স্থানীয় মানুষ স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে। তারা বলেছে, থাইল্যান্ডের সেনাদের অবস্থান শান্তিপূর্ণ সমাধানের অংশ এবং তারা কোনো ভূখণ্ড দখল করছে না। এছাড়া কম্বোডিয়ার তথ্য বিভ্রান্তি প্রতিহত করতে থাই পররাষ্ট্রমন্ত্রী প্যারিস ও জেনেভায় আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক করবেন বলেও জানায় ব্যাংকক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সরাসরি যাচ্ছি সচিবালয়ে। প্রস্তাব আমাদের হাতে আছে, তারও আগে কিছু কিছু কাজ হয়েছে। তো কেবলমাত্র আজকে অফিসে বসলাম, তো সৌজন্য আলাপগুলি করলাম আমি এবং প্রতিমন্ত্রী মহোদয় সহ অন্যান্য সকলের সঙ্গে বসে আমরা সমস্ত প্রতিবেদনগুলি নিয়ে যাতে একটা ওয়ার্কেবল প্ল্যানের মধ্যে যাওয়া যায় গণমাধ্যমের স্বাধীনতা, সেটার জন্য আমরা কাজ করছি। আমি একটু সময় নিয়ে কথা বলতে চাচ্ছি যাতে উই ক্যান মিন বিজনেস। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। তোমরা তো আমার জন্য দোয়া করলে না, অভিনন্দনও পাইলাম না। খালি সংবাদ চাই, অভিনন্দন দেয়। আমরা সচিবালয়ে ছিলাম সরাসরি, তথ্যমন্ত্রী কথা বলছিলেন সেখানে। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের প্রভাবশালী নেতা জেসি লুইস জ্যাকসন মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে। স্নায়ুতন্ত্রের রোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর। লুইস জ্যাকসন যুক্তরাষ্ট্রের নাগরিক আন্দোলনের অন্যতম নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঘনিষ্ঠ শিষ্য ছিলেন। 80-র দশকে দুবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। ক্যালিফোর্নিয়ার লেক তাহো অঞ্চলে তুষার ধসে 10 ব্যাক কান্ট্রি স্কিয়ার নিখোঁজ হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লেক তাহোর কাছে ক্যাসল পিক এলাকায় স্থানীয় সময় সকাল 11:30টার দিকে তুষার ধসের ঘটনা ঘটে। সচিবালয়ে বৈঠক শেষে ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছে সেখানে। মহোদয় ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, কিছু অনুশাসন দিয়েছেন এবং প্রথমত যেটা হয় যে গভর্নমেন্টের ফার্স্ট 100 ডেজে কী প্রায়োরিটি আছে সেটা নির্ধারণ করতে হবে। তা আমরা এবার 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। দিজ আর দি প্রায়োরিটিস। আর অন্যান্য যেগুলো বিস্তারিত আলোচনা সেটা অফিসিয়াল ব্যাপার। আর এরপরে বাংলাদেশের সরকারের সকল সচিবদের সাথে যেটা মিটিং হয় সেটাও প্রথামাফিক। তিনি সেক্রেটারিদের উদ্দেশ্যে অ্যাড্রেস করেছেন। তাদেরকে তিনি বলেছেন যে জনগণ আমাদের ম্যানিফেস্টোর উপরে ম্যান্ডেট দিয়েছে, তো সুতরাং যেটা জনগণের ইচ্ছা পিপলস উইল প্রাধান্য পাবে। সেই হিসাবে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, অ্যাকর্ডিং টু ল অফ দি কান্ট্রি এবং অ্যাকর্ডিং টু দি রুলস অফ বিজনেস, সেক্রেটারি এবং অন্যান্য সরকারি কর্মকর্তা সবাই যাবে এবং সরকারের সেই ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য তারা আন্তরিক হবেন, সে আহ্বান জানিয়েছেন। এবং সবাইকে আমরা বলেছি যে কে কার কি অ্যাফিলিয়েশন আছে সেটা আমরা দেখব না, আমরা মেরিট ভিত্তিতে সবাইকে যাচাই করব। ধন্যবাদ। সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। ইমরান, আপনাকে ধন্যবাদ।